কলেজে ঢুকতে ঢুকতেই মায়া ৯টা বেজে গেল। আসিফ হৃদের গাড়ি করে মায়াকে এইটুকু পথ দিয়ে গেল। এতক্ষণ কলেজে বেশ ভালোই আনাগোনা হয়েছে স্টুডেন্টের। জুই এখনও কলেজে আসেনি, হয়তো একটু পরে আসবে। তবে সিআইকে দেখা গেল কলেজের চত্বরে। অবাক চোখে মায়ার দিকে তাকিয়েছিল সে, হয়তো বোঝার চেষ্টা করছিল মায়া হৃদের গাড়িতে কিভাবে আসলো। মায়া প্রথমে বুঝলো না শ্রেয়ার দৃষ্টির কারণ, কিন্তু তারপর ঠিকই বুঝলো যখন শ্রেয়া মায়াকে এই নিয়ে প্রশ্ন করল সে কিভাবে হৃদের গাড়িতে আসলো। মায়া খুব স্বাভাবিক নিয়ে জানালো সে হৃদের সাথে দেখা করতে গিয়েছিল, সেজন্য হৃদের গাড়িতে করে আসা। তবে মায়া বিস্তারিত ভেঙে না বললেও শ্রেয়াও বিস্তারিত জানার আগ্রহ দেখালো না, বরং শ্রেয়া যেটা জানার আগ্রহ দেখালো সেটা হলো, তোর হৃদ ভাইকে কেমন লাগে মায়া? দু বান্ধবী কলেজের ভবনে ২য় তলার করিডোরে দাঁড়িয়ে। পরীক্ষা 10টায়, জলদি আসার তাই আপাতত ক্লাসের সামনে দাঁড়িয়ে। শ্রেয়ার কথায় মায়া করিডোরে রেলিংয়ে দেওয়ালে ঘেঁষে দাঁড়িয়ে শ্রেয়ার দিকে কপাল কুঁচকে তাকালো। লোহাময় গলায় শ্রেয়ার প্রশ্নটা শুধিয়ে জানতে চাইল, কেমন লাগে মানে কি? কি বোঝাতে চাইছিস ঠিকঠাক প্রশ্ন কর, তারপর না হয় উত্তরটা আশা করিস। মায়ার কথায় কিঞ্চিত বিরক্ত হলো শ্রেয়া। তারপরও মায়া বুঝাতে চেয়ে বলল, ঠিকঠাক প্রশ্নই তো করলাম, ছেলে হিসেবে হৃদ ভাইকে তোর কেমন লাগে? শ্রেয়ার প্রশ্নে মায়ের কুঞ্চিত কপালে ভাস শীতল হয়। বেশ অপেক্ষা করে বলল, কেমন আবার লাগবে? ৮-১০টা ঠিকঠাক মানুষের মতোই লাগে, তবে ওনার রাগ অহংকার সাথে সাথে লোকটা একটু বেশি সুন্দর। এত সুন্দর মানুষের বউগুলো কপাল খারাপ হয় বুঝলি। সুন্দর পুরুষগুলা বউকে ভালোবাসতে চায় না, কারণ তাদের নিজেদের রূপের অহংকার শেষ হয় না। সেখানে বউদের রূপ তো ডাল ভাত বুঝলি। এই সুন্দর পুরুষগুলার বাইরে নজর বেশি থাকে, বিয়ের পর পরকীয় সম্পর্ক কিন্তু এদের দিয়েই হয়। যদি সবটা আমার ব্যক্তিগত মতামত, তবে এই কারণে আমার সুন্দর পুরুষের অ্যালার্জি সহ্য হয় না। আমি তো নিজের জন্য পারফেক্ট কালো পুরুষের নির্বাচন করব, যে আমার রূপের প্রশংসা করতে করতে পঞ্চমুখ থাকবে, সারা জীবন আমার আঁচল ধরে ঘুরবে আর বলবে, বউ আমাকে একটু ভালোবাসো তো, দেখো তোমার ভালোবাসায় আমি কাঙাল হয়ে যাচ্ছি দিন দিন। ভালোবাসায় এত কৃপণতা করলে চলে বলো? তারপর যেদিন আমি একটু রাগঢাক দেখাবো সেই দিন সে এসে বলবে, বউ ধরো তো এই পরা পানিটা খাও, পীর বাবা থেকে এনেছি তোমার জন্য। এই পরা পানিটা খেলে তুমি আর রাগ ঠাক করবে না, বরং আমাকে বেশি বেশি ভালোবাসবে। এটা ভালোবাসাবাসী পরা পানি, তুমি বরং খাও খাও। মায়া ব্যক্তিগত মতামত আর স্বামীকে নিয়ে অদ্ভুত সব কথাবার্তা হতকম্ব হয়ে শ্রেয়া বলে, ভালোবাসা জন্য বুঝি কেউ পরা পানি খাওয়ায়? এটাও সম্ভব বুঝি? মায়া ধীর গলায় উত্তর আসলো তক্ষুনি, অবশ্যই সম্ভব। সোলমেট বুঝিস? বিবাহিত জীবনে যারা সোলমেট পায় তাদের দেখবি এমন ছোট বড় সব পাগলামো করে বেড়ায় পার্টনারদের জন্য। তাই আমিও আল্লাহর কাছে নিজের জন্য একটা সোলমেট চাই, সে যেমনই হোক কিন্তু আমার সোলমেট হোক। আমার বিশ্বাস আমি পাবো, আর সেজন্য সোলমেট হিসেবে নিজের জন্য একটা কালো ছেলেকে চাই। নয়তো দেখা যাবে হৃদ খানের মতো সুন্দর কোনো পুরুষ যদি স্বামী হিসেবে কপালে জুটে, তখন জামাই আমার পিছনে পিছনে নয়, বরং আমি জামাইয়ের পিছনে পিছনে পীর বাবার পরা পানি নিয়ে ঘুরতে হবে তার ভালোবাসা বাড়ানোর আশায়, বুঝলি? মায়ের চিন্তাভাবনার ধরন সবসময় সবার থেকে অদ্ভুত হয়। যেখানে সবাই নিজের জন্য পারফেক্ট হৃদ খানের মতো জামাই চায়, সেখানে মায়া এমনভাবে হৃদকে অবজ্ঞা করছে যেন হৃদ সুন্দর হয়ে পাপ করে ফেলেছে। মায়ার মতো হৃদের মতো তুচ্ছ জিনিস আর কিছুই হতে পারে না। শ্রেয়া আগ্রহ নিয়ে জানতে চাইল, আচ্ছা ধর যদি তোর নিখোঁজ জামাই কোনোভাবেই হৃদ ভাইয়ের মতো সুন্দর কোনো পুরুষ হয়, তাহলে কি করবি? শ্রেয়ার কথায় মায়া আবারও ধীরতা দেখিয়ে বলল, হবে না, আমার জামাই হৃদ খানের মতো এত সুন্দর হবে না। লোকটা আমি সেই দিন রাতে আধারে যদিও এতটা দেখিনি, তবে আমি গ্যারান্টি ওয়ারেন্টি সহ দিয়ে বলতে পারি সে এত সুন্দর হবে না। আমার জামাই লম্বা সময় বলিষ্ঠবান কালো কোনো পুরুষ মানুষ হবে দেখিস, একদম আমার মন মতন। মায়ার কথা খানিকটা অসন্তুষ্ট গলায় ঝাঁঝালো শ্রেয়া।
বিরক্ত নিয়ে বলল, না দেখে এমন গ্যারান্টি ওয়ারান্টি দিচ্ছিস কীভাবে তুই? যদি সত্যি সত্যি সে হৃদের মতো সুন্দর কোনো পুরুষ হয় তাহলে কি করবি? জামাই সুন্দর বলে ছেড়ে দিবি? হ্যাঁ। এবার মায়া গলা ধীরতা নুয়ে আসলো, কণ্ঠ খাদে এনে বলল, এমন ছোটোখাটো বিষয় জামাই ছাড়লে হবে বল? শত হলে বউও হয়। আমি তার দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবার পরাপানি খাও আমি, এই আর কি। স্বামীর প্রসঙ্গ আসতেই মায়া কেমন গলে গিয়ে পল্টি নিল কথায় কথায়। মায়ার কথায় একটা অন্ধ লোকও বলে দিতে পারবে মায়া ওর স্বামীকে কতটা চায়। আচ্ছা, যদি কখনো মনে হয় যে মায়া ভালোবাসা স্বামী, মায়ার কোনো অপছন্দের মানুষ বের হলো, তখন কি একই ভালোবাসা থাকবে মায়ার, যেমনটা এখন দেখাচ্ছে স্বামীর জন্য? শ্রেয়ার মনে বেশ কৌতূহল জাগলো। আচ্ছা, মায়া তো হৃদ ভাইকে অপছন্দ করে, তাহলে শ্রেয়া কি হৃদ ভাইকে নিয়ে একটা উদাহরণ দিবে মায়াকে? মায়া কি উত্তর দেয় অন্তত জানতে পারবে শ্রেয়া। আচ্ছা মায়া, এমনি ধর, জাস্ট কথার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, যদি এমন হয় তোর নিখোঁজ স্বামী কোনোভাবেই তোর অপছন্দ হৃদ খান বের হলো, তাহলে তুই কি করবি? এটা জানার পর মায়া ভাবল না এক মুহূর্ত, চট করে উত্তর দিয়ে বলে, প্রথমত সে হবে না, নো চান্স। তারপরও যদি মনে করতে বলিস তাহলে যেটা স্বাভাবিক সেটাই করব, বিচ্ছেদ মানে তালাক। হ্যাঁ, তুই যে এখন এত ভালোবাসিস সেটা ভুলে যাব। যদি ভাই ছাড়তে না চায় ছাড়িয়ে নিব, তারপর ভাইয়ের সাথে থাকবি না? না না। মায়া ধীর গলার কথায় শ্রেয়া বুঝতে পারে মায়া আসলে হৃদকে পছন্দ না, কোনোভাবেই না। এজন্য অযৌক্তিকভাবে হৃদ ভাইয়ের উদাহরণটা দেওয়াটা হয়তো শ্রেয়া ঠিক হয়নি। শ্রেয়া বলল, তোর এত অপছন্দ কেন হৃদ ভাইকে? তাকে অপছন্দ করার জন্য অনেক কারণ আছে, তারই মধ্যে একটা হলো হৃদ খান কখনো আমার ব্যক্তিগত ওই মানুষটা হিসাবে আমার কল্পনাতে আসেনি। শ্রেয়া বেশ হেসে উড়িয়ে দেওয়ার মতো করে মায়ের পাশ ঘেঁষে করিডোরে রেলিংয়ে ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোর হৃদ ভাইকে পছন্দ না, অথচ আমি তার কাজিন হয়। আমার চোখে দেখা কত মেয়ে যে হৃদ ভাইয়ের জন্য মুখিয়ে থাকে। আমি স্কুলে গেলে সিনিয়র আপুরা পর্যন্ত হৃদ ভাইকে চিঠি দিত আমাকে দিয়ে। আমি কখনো ওই চিঠিগুলো হৃদ ভাইকে দিতাম না থাপ্পড় খাওয়ার ভয়ে। রাস্তা ডাস্টবিনে ফেলে দিতাম আর আপুদের গিয়ে বলতাম হৃদ ভাই ছিঁড়ে ফেলে দিয়েছে। তাছাড়া তুই এখন হৃদ ভাইয়ের নতুন আত্মীয় হয়েছিস, একটু আশেপাশে চোখ ঘোরালে অবশ্যই দেখবি কত মেয়ে ভাইকে চায়। এমনকি আমার কাজিন হৃদ ভাইয়ের খালাতো বোন শশী আপু, ক্রিস্তো তুই এখনও দেখিসনি? বাপরে, দেখলে তুই অবশ্যই শখ ছবি। আমি এখন বলবো না, তুই অবশ্য নিজের চোখে দেখতে পারবি দ্রুত। তাছাড়া আমি যতটুকু জানি হৃদ ভাই আর শশী আপুর মধ্যে নাকি প্রেম টেম সম্পর্ক আছে, পারিবারিকভাবে বিয়েও ঠিক হয়তো সামনে হয়ে যাবে। অথচ তুই বলছিস তোর হৃদ ভাইকে পছন্দ না। তোর জায়গায় আমি হলে তো এমন সুন্দর বিয়ের উপরে ক্রাশ খেয়ে তার প্রেমে উষ্টা খেয়ে পড়তাম সেই কখন। কিন্তু তুই তো ইন্টারেস্ট দেখাচ্ছিস না। হৃদের প্রেম ভালোবাসা সম্পর্কে কথা শুনেও মায়া তেমন ভাবান্তর হলো না, বিষয়টা পাত্তা দিল না। যেহেতু হৃদকে ওর পছন্দ না, তাই হৃদের প্রেম বা বিয়ে নিয়ে ওর মাথা ব্যথা নেই। মায়া হৃদের প্রেমের সম্পর্কটা স্বাভাবিকভাবেই ধরে নিয়ে বলল, বিষয়টা আসলে ইন্টারেস্টেড নয়, বিষয়টা ভালোবাসা। হৃদ খান আমার জীবনে আসার আগে থেকে আমি বিবাহিত ছিলাম এবং ততদিনে নিখোঁজ স্বামীকে মন দিয়েও বসে আছি। সেজন্য আমার কখনো ওই প্রেম প্রেম চোখে হৃদ খানকে বা অন্য কোনো ছেলেকে দেখা হয়নি। ৮-১০টা সাধারণ মানুষের মতো হৃদ খানকে দেখে এসেছি। যদি আমি বিবাহিত না হতাম তাহলে হয়তো সুন্দর বিয়ে হিসেবে হৃদ খানের রূপে গলে পানি পানি হতাম। কিন্তু আফসোস, আমি অলরেডি একজনের প্রেমে গলে বসে আছি, সেখানে অন্য কেউ ঢোকাতো নো চান্স বেবি। মায়ের পরীক্ষা শুরু হয় 10টায়। স্বাভাবিকের ন্যায় জুয়ের হাতে বকাঝকা শুনতে হয়েছিল মায়াকে, কিন্তু শ্রেয়ার সাথে মায়া সকালে বের হয়েছিল এমনটা শ্রেয়া বলায়
এই যাত্রায় বেঁচে যায় মায়া, নয়তো আজ জুই মায়ার নামে বিচার তুলত আরিফের কানে। দিন দিন মায়া কেমন বেপরোয়া আচরণ করছে স্বামীর খোঁজে, যেটা মায়ার জন্য মোটেও ঠিক নয়। এই তো এখনও মায়া এক অপ্রত্যাশিত কাজ করে বসল। পরীক্ষা চলাকালীন কি মনে হতে তাড়াহুড়ো মায়ার খাতা জমা দিয়ে বের হয়ে গেল সবার আগে আগে। অথচ পরীক্ষা তখনও ঘন্টা খানিকটা সময় বাকি আছে। ক্লাসের সবাই পরীক্ষা দিচ্ছে, আর মায়া তাড়াহুড়া করে স্যারকে খাতা জমা দিয়ে ফাইল নিয়ে বের হয়ে গেল অসুস্থতা দোহাই দিয়ে। অথচ জুই জানালা দিয়ে ঠিক দেখেছে মায়া দৌড়ে কলেজের গেটে দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। জুইয়ের রাগে দাঁতে দাঁত পিষল। কাল কোচিং থেকে আর আজ পরীক্ষা হল থেকে মায়া বেরিয়ে গেল অসুস্থতা বাহানা দিয়ে। নিশ্চয় মায়া কোথাও কিছু ঝামেলা পাকাচ্ছে, নয়তো এমন অদ্ভুত আচরণ কেন করবে। জুইয়ের সন্দেহ বাড়ে। পরীক্ষা শেষ করেই যে জুই মায়াকে ধরে বেঁধে সব কিছুর প্রশ্ন করবে, জানতে চাইবে মায়া দুদিন ধরে এমন অদ্ভুত আচরণ করছে, কেন পরীক্ষাগুলো খারাপ করছে ইচ্ছাকৃতভাবে। মায়া হন্তদন্ত হয়ে রিকশায় চড়ে বসলো হৃদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। মায়া অস্থির ন্যায় ছটফট করছে রিকশায় বসে। মায়া এত বড় কুৎসিত কাজটা কিভাবে করলো? নিজের স্বার্থের জন্য স্বামীকে খুঁজতে গিয়েও তারই একটা কিডনি বিক্রি করার অনুমতি দিয়ে আসলো হৃদ খানকে। এটা অন্যায় থেকেও জঘন্য পাপ হয়েছে মায়ার। কাউকে ভালোবাসলেই তার ক্ষতি করা যায় না, শুধু ভালো রাখা দোয়া করা যায়। মায়া তো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে, তাহলে লোকটা এত বড় ক্ষতি কিভাবে করল মায়ার? ওর বুক কাঁপল না? মায়া কি আদৌ ওর স্বামীকে ভালোবেসেছে? যদি ভালোবাসতো তাহলে এমনটা মায়া কখনো করতে পারত না। ওর স্বামীর অগোচরে তীব্র অপরাধবোধে মায়া রিকশার মধ্যে বসে ঝরঝর করে কেঁদে উঠল। যে লোকটাকে ও এখনও দেখেনি পর্যন্ত, সেই লোকটাকে কত বড় বিপদে ফেলে দিল মায়া। সোজা কিডনি বিক্রি করে দিন তার অগোচরে। মায়া কি আদৌ ভালো বউ? ওর মতন জঘন্য বউ কেউ হতে পারে না এই দুনিয়াতে। মায়ের সর্বোচ্চ নিকৃষ্ট বউ হলো ওর স্বামী। মায়ের হঠাৎ কান্নায় রিকশা চালক চমকে পিছনে তাকালো। গাড়ির গতি কমিয়ে মায়াকে তিনি কিছু জিজ্ঞাসা করতে চাইল। মায়ার চোখ মুছতে মুছতে রিকশাওয়ালার উদ্দেশ্যে বলল, চাচা একটু দ্রুত চালাবেন গাড়িটা। রিকশা চালক আর প্রশ্ন করল না মায়াকে, বরং তিনি মায়ার কথা স্বাভাবিক ন্যায় থেকে দ্রুত গাড়িটা টানলো মায়ার দেওয়া ঠিকানায়। মায়া রাস্তার পথের দিকে তাকালো হৃদকে আশেপাশে দেখা যায় কি না তা দেখতে। মায়াকে আজ সকালে আসিফ কলেজে ড্রাইভ করার সময় বলেছিল ওরা আজ ঢাকায় ব্যাক করবে, এবার ফিরতে মাস দুয়েক সময় নেবে। হৃদ দেশের বাইরে যাওয়ার কথা। এমনই তো অবস্থা, যদি মায়া এখন হৃদের কাছে পৌঁছানোর আগে হৃদ চট্টগ্রাম ছেড়ে চলে যায়, তাহলে মায়া আর নিষেধ করা হবে না যে ওর স্বামীর কিডনি দিয়ে কোনো ডিল করতে চায় না ও। মায়াকে যেন হৃদ সকালে উকিলে দেওয়া ডিলের কাগজগুলো ফের দেয়। এটাও বলবে মায়া এখন আর ওর স্বামীকে খুঁজবে না। যেদিন মায়া 2 লাখ টাকা জোগাড় করতে পারে সেই দিন খুঁজবে, নয়তো থাক। মায়া এবার নিজেই খুঁজে নেবে ওর স্বামীকে। তারপর হৃদের সাথে স্বামীর কিডনি দিয়ে কোনো রূপ ডিল করবে না। মানে নাই। এই যাত্রায় মায়া ভাগ্য ভালো হওয়ায় রিকশা থেকে থেমেই হৃদের বিল্ডিংয়ের নিচে আসিফকে দেখল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো অল্পক্ষণে চলে যাবে। আসিফের সঙ্গে ড্রাইভার সহ আরও 10-12টার মতো ছেলে পেলে দাঁড়িয়ে থাকতে দেখল মায়া। মায়া সেদিকে এগিয়ে যেতে রাহাত সালাম দিল। আসিফ মায়াকে এই অসময় দেখেও কিছু বলল না, বরং মায়া কিছু বলার আগে আসিফ স্বাভাবিক ন্যায় জানালো হৃদ নিজে উপরে আছে এবং রেডি হচ্ছে। মায়া সিঁড়ি ভেঙে দ্রুত উপরে উঠল। দরজা নক করতে দেখল ভিতর থেকে দরজাটা খোলা। হয়তো হৃদ বেরিয়ে যাবে বলে লাগানি। মায়া চাপানো দরজা ঠেলে ভিতরে ঢুকতে দেখল হৃদ সোফায় বসে সুচ পড়ছে। কারো উপস্থিতি টের পেতেই হৃদ বেখেয়ালিভাবে চোখ তুললেই দৃষ্টি মিলল মায়ার সাথে। মায়াকে এই অসময়ে দেখে খানিকটা কপাল কুঁচকাল। তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তোড়াক করে তাকালো দেয়াল ঘড়ির দিকে। এক পলক সময়টাও দেখে নিল, মাত্র দুপুর 12টা 5 মিনিট। তার মানে মায়ার পরীক্ষা এখনও শেষ হয়নি, রানিং। তাহলে এই মেয়ে এই অসময়ে পরীক্ষা রেখে হৃদের বাসায় কি করছে?
হৃদ পুনরায় নিজের সুচ পড়ায় স্থির হল। কি চাই? আমি সকালে আমাদের মধ্যকার ডিলের কাগজপত্রগুলো ফেরত চাই ভাইয়া। আমার স্বামীর ক্ষতি করে কোনো কিছু করব না আমি। আপনি আমাকে সকালের কাগজগুলো ফিরত দিন প্লিজ। আপাতত কোনো চুক্তিতে যেতে চাই না আমি। যেদিন আপনার চাওয়া টাকা জোগাড় করতে পারব সেদিন ওই লোকটাকে খুঁজব নয়তো না। তারপরও আমি আমার স্বামীর কিডনি দিয়ে কোনো রকম চুক্তিতে জোড়াব না। মায়া হৃদের দিকে এগিয়ে আসতে আসতে দৃঢ়তা দেখিয়ে কথাগুলো বলল। হৃদ সুচ পড়তে পড়তে মায়ার কথাগুলোর যথাযথ অর্থ বুঝতে চাইল। ডিলের নামে করে হৃদ যে সকালে মায়ার থেকে কায়দা করে কাগজগুলোতে সাইন নিয়েছিল, তার সবগুলোই তো ছিল তাদের বিয়ের রেজিস্ট্রি পেপার আর কিছু বিয়ের সত্যায়িত প্রমাণপত্র। কোনো কিছুই তো চুক্তিপত্র ছিল না। এখন এই বোকা মেয়েকে কে বুঝাবে সেই কথা? এই নারী বুঝবে? হৃদ কি এখন নিজের কিডনি বিক্রি করবে নাকি আজব? হৃদ মায়ার কথায় তেমন পাত্তা দিল না। শুনতে না পাওয়ার মতো করে সুচ পড়ে উঠে দাঁড়াল। মায়াকে আদেশ করে বলল, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসো। হৃদের হুটহাট আদেশে মায়া বিরক্তি সাথে সাথে উপচে পড়ার আগ হল। মায়ার সিরিয়াস মোমেন্টে হৃদের হেয়ালি আদেশ ওর গা জ্বলে উঠল রাগে, তারপরও সেটা চেপে গেল, প্রকাশ করল না। কারণ এই মুহূর্তে মায়া হৃদের কাছে ধরা। ডিলের কাগজগুলো নিতে হলে অবশ্যই মায়ার হৃদের আদেশগুলো শুনতে হবে। মায়া তাড়াহুড়ো হৃদের দিকে না এগিয়ে উল্টো হাঁটল কিচেনে দিকে। মায়াকে কিচেনে দিকে যেতে দেখে হৃদ পকেটে হাত গুজাল। ছোটখাটো একটা নীল ডায়মন্ডের বক্স বের হয়ে আসল তাতে। সকালে দুজনের বিয়ে হয়েছে অথচ হৃদের এখনও মায়াকে তেমন কিছুই দেওয়া হয়নি। কাবিননামার মূল্য যদিও উসুল করে বিয়েটা করেছিল হৃদ, কিন্তু এত কিছু আপাতত বউকে বলা যাবে না। দেখা যাক এই লুকোচুরি খেলাটা আর কতদিন এইভাবে চলে। এই হাইডেন্সি খেলার শুরু তার বউ করেছিল, এবার শেষটাও তার বউকেই করতে হবে। হৃদ এই ব্যাপারে কোনো সাহায্য করবে না বউকে। যেভাবে হারিয়ে গিয়েছিল হৃদকে না বলে ঠিক সেভাবে বউ তাকে খুঁজে বের করতে হবে। ততদিন হৃদ শুধু তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে এই বিষয়ে। হৃদ হাতের বক্সটার দিকে এক পলক তাকাল। বউকে দেখার জন্য আপাতত দুটো জিনিস আছে হৃদের কাছে। তার মধ্যে একটা হলো তার হাতের এই বক্সটা, কিন্তু সেটাও এই মুহূর্তে দিলে গেলে তার বউ বেশ উল্টা পাল্টা প্রশ্ন করবে তাকে, যার উত্তর এই মুহূর্তে হৃদের কাছে নেই। হাতের মুঠোয় বক্সটা চেপে হৃদ সামনে তাকাল। মায়াকে দেখল হৃদের জন্য পানি নিয়ে এগিয়ে আসতে। দুজন মুখোমুখি হতেই মায়া হৃদের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে আওড়াল, নিন, খাও। হৃদের আদেশ মায়া চমকে উঠে অবুঝ গলায় শুধাল, আমি কেন? এটা তো আপনার, আপনি খান। নিন, কুইক। মায়া একটু আমতা আমতা করল। তারপর হৃদের আদেশ অনুযায়ী তরতর করে সবটা গ্লাসের পানি এক চুমুকে শেষ করে হাতে নিল গ্লাসটা। ঠান্ডা পানিটা গলা দিয়ে নামার সময় মায়ার মনে হয়েছিল এই মুহূর্তে এই পানিটুকু সত্যিই মায়ার বড্ড দরকার ছিল। তৃষ্ণায় কেমন গলা শুকিয়ে গিয়েছিল। টেনশনে, দুশ্চিন্তা আর অস্থিরতার জন্য মায়া এতক্ষণ যাবৎ ঠাহর করতে পারেনি। কিন্তু হৃদ কিভাবে টের পেল মায়ার তৃষ্ণা গুকিয়ে যাওয়া গলাটা সম্পর্কে? মায়ার জানা নেই, আর না জানতে চাই। তবে এই মুহূর্তে হৃদকে একটা ধন্যবাদ দিতে দরকার বলেই মায়া ছোট করে বলল, ধন্যবাদ। হৃদ হালকা ঝুঁকে সোফা টেবিলে উপর থেকে ফ্ল্যাটে চাবির রিংটা হতে নিতে নিতে মায়া মুখে ধন্যবাদ শব্দটা শুনল। তাতে হ্যাঁ বা না তেমন কিছুই বলল না সে, কেবল চাবির রিং হতে একটা এক্সট্রা চাবি খুলে হাতে নিল, আর সেটা মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, এটা তোমার, টেক দিস। বিষণ্ণে মায়া চমকিত চোখে হৃদের হাতের দিকে তাকিয়ে নিজের হাতের পানির গ্লাসটা টেবিলের উপর রেখে চাবিটা নিল। বড় সাইজের একটা চাবিকাঠি, সেটা উল্টে পাল্টে দেখে হৃদের উদ্দেশ্য বলল, এটা কিসের চাবি? এই ফ্ল্যাটের। তো এটা আমাকে দিচ্ছেন কেন? এটা দিয়ে আমি কি করব? এই চাবির গুরুত্ব ও মূল্যায়ন দুটোই ভবিষ্যতে বুঝতে পারবে তুমি। প্রয়োজন পড়বে তোমার। হৃদের সিরিয়াল কথাটাও মায়ার নিকট কেমন হেয়ালি ঠেকল। সে বুঝল না বিষয়টা। ভবিষ্যতে মায়ার হৃদের ফ্ল্যাটের কি এমন প্রয়োজন পড়বে? আশ্চর্য। অনিচ্ছায় সত্ত্বেও মায়া নিজের পরীক্ষার ফাইলের ভিতরে চাবিটা ঢুকিয়ে রাখল। আপাতত এই একটা চাবি নিয়ে হৃদের সঙ্গে কথা বাড়াতে চাই না মায়া। একটা চাবিই তো, সেটা আর কি এমন জিনিস? লোহার একটা ছোট পদার্থ ফেলে দিলেই শেষ। হৃদের হাতে মায়ার জন্য আনা দ্বিতীয় উপহারের বক্সটা সেটা আর দিল না, বরং অতি সর্তপণে পকেটে ঢুকিয়ে ফেলল। হঠাৎ মনে হওয়ার মতন করে তাড়াহুড়ো মায়া বলল, ভাইয়া প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফিরত দিয়ে দিন। আমি কোনো ডিলে যেতে চাই না।
মায়া কথায় হৃদ বাম হাতে সময়টা দেখে নিয়ে পকেটে দুহাত গুজাতে গুজাতে বলল, তুমি কিছু বললেই যে আমাকে সেটা শুনতে হবে এমনটা তো ডিল হয়নি। কাগজপত্রগুলো অলরেডি করতে সাবমিট করা হয়ে গেছে। ডিল ক্যান্সেল করা যাবে না। তুমি এখন আসতে পারো। আমি বেরোব। হৃদ মায়াকে কৌশলে এড়াতে চেয়েছিল তাড়িয়ে দিয়ে, কিন্তু মায়া বের হল না। স্বামীর জন্য মায়ার ছটফট, অস্থিরতা হৃদের চোখে পড়ার মতন ছিল। বউয়ের এত ভালোবাসা, এত অস্থিরতা সব তো হৃদের জন্যই, তাই না? হৃদের ভিতরটা হঠাৎ পৈশাচিক আনন্দে শীতল হল। অনাকাঙ্ক্ষিতভাবে কারো দিশেহারা, ছটফটে কারণ হতে পেরে হৃদ ভিতরে অদ্ভুত আনন্দ বোধ করল। খুব কাছ থেকে মায়ার ছটফট দেখতে পারছে হৃদ, আর সেটাই যেন হৃদের পৈশাচিক আনন্দের কারণ হল। কিন্তু হৃদের পৈশাচিক আনন্দ বেশিক্ষণ টিকল না মায়ার পরবর্তী আচরণে। হৃদ ডিল ক্যান্সেল করতে অস্বীকার করাতে দিশেহারা হল মায়া। ঝোড়োঝড়ো করে কেঁদে উঠে তৎক্ষণাৎ হৃদের পায়ে উপর পড়ল। হাতে হৃদের পা চেপে ধরে আকুতি মিনতি করে বলল, ভাইয়া প্লিজ প্লিজ আপনার পায়ে পড়ছি আমি। প্লিজ আমাকে কাগজগুলো ফিরত দিয়ে দেন। লোকটা এসবের কিছু জানে না। আমি লোকটার ক্ষতি করতে কোনো ডিল করেনি। আমার দ্বারা উনার কোনো ক্ষতি হলে সেটা আমি সহ্য করতে পারবো না। মরে যাব। ভাইয়া প্লিজ আপনি লোকটার কোনো ক্ষতি করবে না। লোকটার কিডনিও নিবেন না। প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন। প্লিজ প্লিজ। হৃদ হতভম্ব, ভীষণ হতবাক, স্তব্ধতা নেয় হতবুদ্ধি হয়ে ঠায় জায়গায় দাঁড়িয়ে। মায়া হুট করে হৃদের পায়ে পড়ে যাবে এমনটা হৃদের ঘুণাক্ষরে ধারণাতে ছিল না। মায়া কান্না, আহাজারিতে হৃদের মনটা হুট করেই কেমন নরম আর শীতল হয়ে গেল। বউয়ের ভালোবাসায় ভিতরটা ঠান্ডা অনুভব করল। হৃদ ভাবল সে হয়তো একটু বেশিই করে ফেলেছে, বউয়ের অনুভূতি নিয়ে খেলা ঠিক হয়নি। সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। হৃদ কোমল হাতে মায়ার বাহু চেপে দাঁড় করাল। মায়া তখনও হৃদের মুখোমুখি দাঁড়িয়ে হাত জোর করে আকুতি মিনতি করে কাঁদছে ওর স্বামীর কোনো ক্ষতি না করতে, ডিলের কাগজগুলো মায়াকে ফেরত দিয়ে দিতে। হৃদ ঠোঁট গোল করে ভিতরকার অস্থির নিঃশ্বাস ছাড়ল। কপালের একপাশ চুলকে মায়ার ক্রন্দনরত মুখটার দিকে তাকাল। স্বামী হিসাবে হৃদ নিজের পরিচয় এই মুহূর্তে দিলে মায়া সেটা কিভাবে গ্রহণ করবে তাও খানিকটা ভাবল। হৃদ নিজের সংশয় দূর করে মায়ার হিজাবের উপর দিয়ে মাথায় নিজের ডান হাতটা রাখল। স্বামী হিসাবে অধিকার খাটিয়ে এই প্রথম হৃদ মায়াকে স্পর্শ করল। যত্ন নিয়ে একটু মায়ার মাথায় আদুরে হাতটা বুলিয়ে দিল। হৃদ আবারও একই অস্থিরতার চাপা নিঃশ্বাস ফেলে বলল, যাকে তুমি খুঁজছ তাকে খোঁজা বাদ দিয়ে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করলে চলবে না তোমার? হৃদ কথাটা শেষ করতে যতটুকু দেরি হল ব্যাস এতটুকুই, কিন্তু মায়ার রিয়াকশন দেখা গেল তৎক্ষণাৎ। মুহূর্তে মাঝে হৃদের হাতটা ঝাড়া দিয়ে মাথার উপর থেকে ফেলে দিল তীব্র রাগে। তেতে উঠে বলে, মায়া, আমি আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, উপদেশ নয়। তৃতীয় পক্ষ হয়ে একদম আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করবেন না। আমি কাকে খুঁজব না সেটা আমার ব্যক্তিগত মতামত হবে, আপনার না। আমাকে ফুটবল ভেবে একদম সুযোগ নেওয়া চেষ্টা করবেন না। আমি ওই টাইপের মেয়ে নয় যারা আপনার রূপ আর টাকা পয়সা দেখে আপনার পিছনে ঘুরে বেড়াব। আর না আমার ভালোবাসা এত ঠুকনো যে কারো কথায় নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করব। একদম নিজের লিমিটে থাকবেন। আমার আপনাকে পছন্দ না। মায়া রাগ, মায়া দৃঢ়তা হৃদকে মুগ্ধ করার কথা ছিল, কিন্তু হৃদ মুগ্ধ হতে গিয়েও নড়ে উঠল। হৃদ যে মায়াকে বুঝাতে চেয়েছিল সে মায়া স্বামী হয়, এই কথাটা তো মায়া মানতেই নারাজ। বিশ্বাস করবে কখন? হৃদের মস্তিষ্ক হঠাৎ করে জ্বলে উঠল কিছু একটা আপত্তি জানিয়ে। মায়া নিজের স্বামীকে যতটা পাগল পাগল হয়ে ভালোবাসে ঠিক ততটাই হৃদকে অপছন্দ করে। এতটাই অপছন্দ করে যে হৃদ মায়ার স্বামী হতে পারে এটা এই মেয়ে কল্পনাতেও রাখেনি। হৃদ তো শুধু প্রাথমিক অবস্থায় এই মেয়েকে একটু করে বুঝাতে চেয়েছিল হৃদ মায়ার স্বামী হতেও পারে। পুরোপুরি হৃদ সত্যটা বলেনি, অথচ মায়া অল্প কথা শুনেই রিয়েক্ট করল। হৃদের কথাটা বিশ্বাস করা তো দূর, উল্টো ভুল বুঝে বসল। এই ভেবে হৃদ তার বউয়ের সুযোগ নিচ্ছে। আজব, সে সুযোগ কেন নিবে? মেয়েটি তার বউ হয়। যদি হৃদের কখনো মনে হয় তার বউকে দরকার তাহলে সে সোজা বেডরুমে নিয়ে ফেলবে এই মেয়েকে, তারপরও বাউতাবাজি করে বউকে ছুবে না সুযোগ নেওয়া উদ্দেশ্য। এমনটা করা হৃদের দরকারও নেই। হৃদের মনে তীব্র প্রশ্ন জাগল, আচ্ছা এই মেয়ে যখন জানতে পারবে হৃদ মায়ার স্বামী হয় তখন কি করবে? এত ভালোবাসা থাকবে তো এই নারী তার প্রতি? নাকি হৃদ এই নারীর স্বামী হয় বলে সে এত ভালোবাসাকে মুহূর্তে ঘৃণায় রূপান্তর করবে? দূরে সরে যেতে চাইবে হৃদ থেকে?
অসম্ভব। হৃদ এত সহজে ছেড়ে দিবে বউকে? তাকে এত আগ্রহ নিয়ে পাগল বানিয়ে শেষে কিনা ছেড়ে যেতে দিবে এই নারীকে? অসম্ভব। জানে মেরে ফেলবে না সে এই নারীকে, তারপর ছাড়বে না। এতক্ষণের ভালো লাগাটুকু হুট করেই কেমন বিতৃষ্ণা ঠিকল হৃদের নিকট। মায়ার শক্ত অন্লের দিকে তাকিয়ে হৃদ তেতু গলায় বলল, নিজের লিমিটেই আছি আমি। এমনটা যাতে না হয় তুমি নিজের লিমিট ক্রস করে একটা অপছন্দের মানুষের সাথে নিজের সারাটা জীবন শেয়ার করতে হলো। আপনার সাথে আমার একটা চকলেট পর্যন্ত শেয়ার করবে? সারা জীবন তো দূর, শুধু চকলেট না, নিজের সবকিছুই আমার সাথে শেয়ার করবে তুমি, তাও স্বেচ্ছায়। আই প্রমিস। অসম্ভব। অসম্ভব বলতে কিছু নেই। তোমার বাসরেও আমাকে পাবে, তোমার বাচ্চাদের বাপও আমি হব। এবার আউট। আপনার মতন নোংরা মানসিকতার মানুষ আমি জীবনেও দেখিনি। আমাকে চুক্তিপত্র কাগজগুলা ফেরত দিন, আমি চলে যাব। মায়ার উল্টা পাল্টা কথায় হৃদের রাগ বাড়ছে। হৃদ দাঁতে দাঁত চেপে মায়াকে শুধালো, এই যাবে তুমি এখানে থেকে? ভালো লাগছে না আমার। কোনো ডিলের কাগজ টাগজ দিব না আমি। যাও। তারপরও যদি স্বামীর প্রয়োজন হয় তাহলে আমাকে দিয়ে কাজ চালাও, ফুল সার্ভিস দিব। তারপরও এখন বের হও। ভীষণ রাগ লাগছে আমার, কন্ট্রোল হারালে খুব হবে তোমার। যাও। হৃদের কথায় মায়া রাগান্বিত চোখে জেদ ধরে দাঁড়িয়ে রইল। হৃদের মতন এত খারাপ ভাষায় কেউ আমাকে কুপ্রস্তাবে দেয়নি। মায়া রাগটা যে কোথায় হচ্ছে বলা দায়। হৃদ মায়াকে যেতে না দেখে তেতে ওঠে। হৃদ বেশ বুঝতে পারছে মায়া হৃদকে ভালোবাসে না। এমনকি ভবিষ্যতে স্বামী হিসাবে হৃদের পরিচয় পেলেও যে মায়ার এই ভালোবাসা থাকবে না, সেটাও হৃদ বেশ বুঝতে পারছে। তাহলে এখন এত আগ্রহ নিয়ে যে এই নারী তাকে পাগল বানাচ্ছে সেটাকে দেখবে? হৃদ জাস্ট পাগল হয়ে যাচ্ছে এই নারীর জন্য। এই নারী আর কিছুক্ষণ হৃদের সামনে থাকলে নিশ্চিত সে রাগে কন্ট্রোল হারাবে। কি হলো শুনতে পাওনি? দাঁড়িয়ে আছো কেন? যাও। তোমার এই নাটক দেখানো ভালোবাসার আমি অলরেডি বুঝেছি, আর কাহিনী করতে হবে না। যাও। আর হ্যাঁ, স্বামীর দেখা তুমি এই জীবনে আর পাবে না। মনে করো তোমার স্বামী মৃত, তাকে আমি মেরে ফেলেছি, এবার আমাকে গ্রহণ কর। হৃদের বাকি কথাটা শেষ করার আগেই মায়ার অনাকাঙ্ক্ষিত আক্রমণের শিকার হল হৃদ। টেবিলের উপর রাখা সেই পানির গ্লাসটা তুলে মায়া হঠাৎ ছুঁড়ে মারল হৃদের দিকে। হৃদের অপরাধ, সে মায়ার স্বামীকে মৃত বলেছে। আকস্মিক ঘটনায় হৃদ নিজেকে সরানোর সুযোগ পায়নি। সে কেবল নিজেকে বাঁচাতে মুখের উপর আড়াআড়ি হাত বাঁধল রক্ষা করতে, যার দারুণ মায়ার ছুঁড়ে দেওয়া ভারী গ্লাসটা হৃদের হাতের কবজায় আর কপালে লাগল। এতে করে হৃদের হাত ঘড়ির কাচ ভেঙে মুহূর্তে হাত কেটে রক্ত বেরিয়ে কবজাতে চড়াল। কপালটাও গ্লাসের কাছে লেগে আংশিক রক্ত গড়াল। হৃদ মুখের উপর হাত বেঁধে ঝুঁকে রইল কয়েক সেকেন্ড। মূলত পুরো বিষয়টা হৃদের বুঝতে কয়েক সেকেন্ড লাগল। যখন বুঝতে পারল বিষয়টি কি হয়েছে তার সাথে, ঠিক তক্ষুনি দপদপ করে তীব্র রাগে জ্বলে উঠল হৃদের মস্তিষ্ক। তাকে কেউ আঘাত করলে সেটা সহ্য করতে পারে না সে। কন্ট্রোলের বাহিরে চলে যায় তখন সবকিছু। মায়া না চাইতে সেই কাজটা করে ফেলে। হৃদের চেপে রাখা রাগটা আর বাড়িয়ে দিল নিজের অজান্তে। কয়েক সেকেন্ডের নিস্তব্ধ পরিবেশটা হুট করে কেমন অশান্ত তাণ্ডবে পরিণত হল। সুন্দর ফোকা ড্রয়িং রুমে ছড়িয়ে পড়ল অসংখ্য কাচের টুকরো। হৃদ রাগের বশে মুহূর্তে মাঝে সোফা টেবিল মাথার উপর তুলে আছাড় মারল সজোরে। তীব্র শব্দে অসংখ্য কাচ ভাঙ্গা ছড়িয়ে পড়ল চারপাশে। মায়ার পায়েও গিয়ে বিঁধল সেই কাচের টুকরো কিছু। এবার রক্ত মায়ার পা থেকেও বেরুল। ভয়ে মায়া মৃদু চেঁচিয়ে উঠল। হৃদের এত রাগের শিকার হয়নি কখনো। আতঙ্কিত মায়া কেঁদে উঠে ছিটকে দূরে সরতে চাইলে হৃদের ভয়ে, কিন্তু তার আগেই হৃদের শক্ত থাবার পিষ্ট হয় সে। মুহূর্তে মাঝে হৃদের শক্ত হাত চালান হয় মায়ার গলায়। চোখের পলকে সেই হাত মায়াকে ছিটকে ফেলল সোফার উপর। ছটফট করা মায়া হাতে হৃদের হাতটা গলা থেকে ছাড়তে চাইলে হৃদের হাতের বাঁধন আরও দৃঢ় হয়। মায়ার উরু পাশে সোফায় হৃদ এক পা তুলে তাতে হাতের ভর দিয়ে মায়ার উপর ঝুঁকে পড়ে রাগে রি করে দাঁতের দাঁত পিষে বলল, নাটক করিস? কাকে তেজ দেখাস তুই? এত আগ্রহ দেখিয়ে আমাকে পাগল বানিয়ে এখন আঘাত করিস? আমাকে চিনিস তুই? কি মনে হয় একটু নরম সরম হয়ে কথা বলেছি দেখে এমনই আমি ভালো মানুষ হয়ে গেলাম? আর তুই সেই সুযোগে আমাকে আঘাত করবি? তোর বাপ দাদার 14 গোষ্ঠীকে নখের উপর তুলে মেরে ফেললেও কারো বাপের ক্ষমতা নাই ঠাহর পাওয়ার। সোজা গায়েব করে দিব। আজকেই শেষবার। নেক্সট টাইম এই একই ভুল করবি তো তোর এই সুন্দর শরীরটা আগে ছিঁড়ে খাবো, তারপর তোর পরিবারের কাছে তোকে পার্সেল পাঠাবো, তাদের জানাতে যে আমি কতটা খারাপ। মনে রাখিস।